আসসালামু আলাইকুম গার্দাসলার উসমানী খিলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কৈলুস ওসমানের 127 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার। ইতিপূর্বে 126 নম্বর এপিসোডটি রিলিজ হয়েছে। যারা নাকি এখনও দেখেননি, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে খুব সহজেই দেখে আসতে পারেন। তাছাড়া আসন্ন ভলিউম 127 নম্বর ভলিউমে কী হতে চলছে সেই সম্পর্কে সাধারণ কিছু ধারণা দিব ইনশাআল্লাহ। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। আজকের ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা নাকি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, 127 নম্বর ভলিউমের ট্রেলারের শুরুতেই দেখানো হয় রহস্যময় সেই সাদা দাড়িওয়ালা লোকদের সাথে ওসমান বে বৈঠক করছেন। সাদা দাড়িওয়ালা বিষয় নিয়ে কথা বললে আমরা সকলেই জানি, আর্তুগরুল গাজী সিরিজ থেকে নিয়ে ওসমান সিরিজ পর্যন্ত ওসমান বের অতীতে বিভিন্ন সমস্যায় তারা তাদের সাহায্যের ভূমিকা অনেক বড় রাখেন। যাই হোক, ট্রেলারের শুরুতেই দেখানো হয় ওসমান বের সাথে সাদা দাড়িওয়ালার একজন সদস্য ওসমান বেকে বলছে বুসরার টেকফুর এমন সকল লোকদেরকে জড়ো করছে যারা নাকি তরবারি চালাতে সক্ষম। ওনার এই কথা শুনে ওসমান বে বলছে, আপনার কি মনে হয় তাহলে কি স্বীকার করার সময় এখনও হয়নি? তাদের এই কথোপকথন দ্বারা এটা পরিষ্কার যে বুসরার টেকফুরের সাথে ওসমান বে খুব দ্রুত একটি সংঘর্ষ হতে চলছে। এই কথা নিয়ে বিস্তারিত আলোচনা করব ট্রেলারের পর ইনশাআল্লাহ। যাই হোক, তারপরেই দেখানো হয় বাইজেন্টাইন কিছু সৈন্যের সাথে ওসমান বে লড়াই করে যাচ্ছে। বাইজেন্টাইন এই সৈন্যের সাথে ওসমান বে লড়াইয়ের পর সিনটি শিফট হয় যেখানে ওসমান বে কিছু গাছগাছালি একটি বনের ভিতরে লুকানো অবস্থায় ছিল। হুট করে ওসমান বের সামনে বুসরার টেকফুর উপস্থিত হয়। বুসরার টেকফুর ওসমান বের সামনে এসে বলছে, ওসমান, আপনি আমার মুখোমুখি হওয়া আশা করেননি তাই না? মানে ওসমান বে নিশ্চয়ই এখানে কোনো একটা ফাঁদ তৈরি করার জন্য বসেছিল, অথবা কোনো সৈন্য দলকে আটক করার জন্য, অথবা কোনো নতুন দুর্গ জয় করার উদ্দেশ্যে। যাই হোক, তবে আমরা কিন্তু এটা জানি বুসরার টেকফুর অনেক শক্তিশালী এবং চতুর একজন সেনাপতি। আমরা ইতিপূর্বে দেখেছিলাম ইনাগুল দুর্গে নেকোলা অনেক চতুর ছিলেন এবং খুবই বিচক্ষণ একজন সেনাপতি ছিল। তবে বুসরার টেকফুর তার চেয়ে তো অধিক বিচক্ষণ। ওসমান বের তার কাছ থেকে তার দুর্গ ফিরে নেওয়ার জন্য খুবই কষ্ট হবে, কারণ বুসরা এমন একটি দুর্গ যেটা দেখতে পুরো একটি শহরের মতো, যা শুধু একটি দুর্গ নামে পরিচিত ছিল না, বরং তৎকালীন যুগে বাইজেন্টাইনদের সৈন্য ঘাঁটিও ছিল, যেখান থেকে বিভিন্ন অঞ্চলে সৈন্য পাঠানো হতো। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় ওসমান বের দিকে, যে নাকি তার পুত্রদেরকে উদ্দেশ্য করে বলছে, পুত্ররা তোমরা এখান থেকে চলে যাও। তারপর উরান বে এবং আলাউদ্দিন বে বাবার উত্তরে বলছে, আমরা আপনাকে এখানে রেখে কোথাও যাব না বাবা। এইখানে এই বিষয়টাও ক্লিয়ার হয়েছে যে ওসমান বে কোনো যুদ্ধ করার জন্য বা তেমন কোনো প্রস্তুতি নিয়ে সম্ভবত এখানে পৌঁছায়নি, হয়তোবা ছোটোখাটো সংঘর্ষের জন্য তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন। তবে বুসরার টেকফুর যে তার সামনে উপস্থিত হবে এটা ওসমান বে আশা করেনি। ধরা যাচ্ছে ওসমান বে ছোটোখাটো একটা ফাঁদে পড়েছে। যাই হোক, তারপরে সিনটি দেখানো হয় বাইজেন্টাইন একটি সেনাঘাঁটিতে, যেখানে কিছু টেকফুর উপস্থিত রয়েছে। সেখানে আমরা নতুন একজন টেকফুরকে দেখতে পাই, যিনি বলছে, ঈশ্বরকে ধন্যবাদ, সেনাবাহিনী কাছাকাছি আছে, যখন তারা পৌঁছাবে তখন আমরা শয়তানের কাজ করব। যাই হোক, তারপরে সিনে দেখানো হয় আলচিচিককে, যিনি নাকি ইসমিয়ান সুলতানের সেনাপতির সাথে সংঘর্ষ করছে, যেখানে ইসমিয়ান সুলতানের সেনাপতি তার বেশ পরিবর্তন করে তার সামনে উপস্থিত হয়েছে। এখানে ইসমিয়ান সুলতানের সেনাপতি আলচিচিককে খুব গুরুতর আঘাত করে। তারপরে সিনটি শিফট হয় আলচিচিকের স্বামী আক্তামুর বের দিকে, যেখানে আক্তামুর বে বলছে, প্রয়োজন হলে সমস্ত পৃথিবী ধ্বংস করে দিব, তবুও আমি তোমাকে রক্ষা করব। এখানে এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে আলচিচিককে অপহরণ করা হয়েছে, অথবা তাকে কোনো ফাঁদে ফেলে তাকে গুম করে দেওয়া হয়েছে। যাই হোক, তারপরে দেখানো হয় আলচিচিকের মা এবং বালা হাতুন সহ অন্যান্য আলপরা মিলে আলচিচিককে খোঁজার জন্য বের হয়েছে। তবে প্রতিমধ্যে ইসমিয়ান সুলতানের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সেখানে বেঙ্গি হাতুন ইসমিয়ান সুলতানকে বলে, আমার মেয়ে কোথায়? তখন বেঙ্গি হাতুনকে ইসমিয়ান সুলতান উত্তর দেয়, সে মারা গেছে। ইসমিয়ান সুলতানের এই কথা শুনে বেঙ্গি হাতুন খুবই ক্ষিপ্ত হয়ে যায় এবং ইসমিয়ান সুলতানের উপর চড়াও হয়ে পড়ে। যেখানে আমরা ট্রেলারে দেখতে পারি বেঙ্গি হাতুন ইসমিয়ান সুলতানকে একটি জোরে ঘুষি দিয়েছে, যার ফলে ইসমিয়ান সুলতান মাটিতে লুটে পড়েছে। ট্রেলারের এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব।
তারপরে সিনটি শিফট হয় ইয়ানির শহরে, যেখানে ইসাবে গুলবানু ইয়ানির শহরে উপস্থিত হয়েছে এবং মালুন হাতুনের সামনেও আছে। ইসাবে গুলবানু মালুন হাতুনকে উদ্দেশ্য করে বলছে, এই সীমান্ত এলাকায় যারা নিজের ঐতিহ্য ধরে রাখতে পারে না, তাদের ঐতিহ্য পুনরায় সঠিক করার দায়িত্ব এখন আমার। এখানে ইসাবে গুলবানু এবং মালুন হাতুনের কথা শুনে বোঝা যাচ্ছে যে ইসাবে গুলবানু মালুন হাতুনকে একটু কঠোর ভাষায় কথা বলছে। এটা স্বাভাবিক, গাজান খানের কমান্ডার যেহেতু মঙ্গলের কমান্ডার, অবশ্যই কারো প্রতি নত হবে না। তবে এটা নিশ্চিত থাকুন যে বর্তমানে মঙ্গলদের দ্বারা গাজান খানের সৈন্য দ্বারা উসমান বের রাজত্বের উপর তেমন বেশি ক্ষতি হবে না, কারণ তারাও ন্যায় নীতি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বর্তমানে কাজ করে চলছে। যাই হোক, তারপরে সিনে দেখানো হয় টেকফুরকে এবং ওসমান বেকে, যেখানে টেকফুরের সৈন্যরা দৌড়ে যাচ্ছে। তারপরে সিনে দেখানো হয় ওসমান বের দুই সন্তান দৌড়ে পালাচ্ছে, যেখানে আমরা দেখেছিলাম যে ওসমান বে তাদেরকে আদেশ করেছিল তোমরা এখান থেকে চলে যাও। সম্ভবত সেই আদেশেরই কাজ করে যাচ্ছিল তার সন্তানরা। যাই হোক, তারা যখন পলায়ন করছে, হঠাৎ করে ওসমান বের ছোট ছেলে আলাউদ্দিন মাটিতে পড়ে যায়। উরহান বে তাকে বাঁচাতে যায়। তারপরে সিনে দেখানো হয় ওসমান বে বলছে, তারা যদি আমার ছেলের এক ফোঁটা রক্ত ঝরায়, আমি তাদেরকে এই ভূমিতে কবর দিব। তবে এইখানে কিন্তু দেখানো হয়নি উরহান বে কি আলাউদ্দিন বে কি নিয়ে পালাতে পেরেছে নাকি তাদের হাতে ধরা পড়ে গিয়েছে। এই ছিল আজকের ট্রেলার। এখন আলোচনা করা যাক বিস্তারিত নিয়ে। আসন্ন ভলিউমে কি হতে চলছে সেই সম্পর্কে আজকে 3টি পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করব। তার মধ্যে প্রথম হচ্ছে, ওসমান বে যে চিঠিটি দেখছিল ট্রেলারের শুরুতে এবং সাদা দাড়িওয়ালার সদস্য যেখানে ওসমান বেকে বলছে বুসরা টেকফুর সকল এমন লোকদেরকে একত্রিত করছে যারা নাকি তরবারি ব্যবহার করতে পারে। তারপরে ট্রেলারের মাঝখানে আমরা দেখেছি বাইজেন্টাইন একটি সেনা ঘাঁটিতে একজন নতুন টেকফুর যে নাকি বলছে ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের সেনাবাহিনী কাছাকাছি আছে। এই কথোপকথন দ্বারা বোঝা যাচ্ছে, তাদের চলাফেরা দেখে বোঝা যাচ্ছে তারা ওসমান বের বিরুদ্ধে বিশাল বড় একটি যুদ্ধ ঘোষণা করতে চলছে, যেখানে ওসমান বের বিরুদ্ধে নাইমানকেও দাঁড়া করানো হবে এবং টেকফুর বেলেনেস অর্থাৎ বুসরা টেকফুর নাইমানকেও কিছু সৈন্য দিতে পারে। যাই হোক, পয়েন্ট নাম্বার 2 যেটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এইখানে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি ইসমাইল সুলতানকে নিয়ে, যেখানে ইসমাইল সুলতানকে বেঙ্গি হাতুন থাপ্পড় দিয়েছে এবং সে মাটিতে পড়ে গিয়েছে। যদি ইসমাইল সুলতান সেই মুহূর্তে বেঙ্গি হাতুনের কাছে ধরা পড়ে যায়, তাহলে কিন্তু ইসমাইল সুলতান আগামী ভলিউম থেকে বিদায় নিতে চলছে। আর যদি ইসমাইল সুলতান ধরা না পড়ে, ইসমাইল সুলতানকে আটক করে নিয়ে আসা হয়, তাহলে হয়তোবা 128 নম্বর ভলিউমে সে বিদায় নেবে। ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষজন বিভিন্ন নিউজ বিভিন্নভাবে প্রচার করছে। আমরা কিন্তু একটি সঠিক তথ্য না পেয়ে আপনাদের কাছে কখনোই ইতিপূর্বে প্রচার করিনি। যাই হোক, যারা নাকি আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তারা অবশ্য ভালো করে জানেন। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। মনে করেন ইসমাইল সুলতানকে বেঙ্গি হাতুন থাপ্পড় দেওয়ার মতো সামনে যাওয়ার পরিস্থিতি রয়েছে, তার মানে এই যে ইসমাইল সুলতানের কাছে তেমন কোনো সৈন্য নাই। আর যদি ইসমাইল সুলতান কোনো ফাঁদ তৈরি করে থাকে, তাহলে খেলা আরও কিছু ভলিউম পর্যন্ত আগাতে পারে। যাই হোক, এখন কথা হচ্ছে যদি বেঙ্গি হাতুন ইসমাইল সুলতানকে ধরে, তাহলে কিন্তু এত সহজে ইসমাইল সুলতানকে বেঙ্গি হাতুন ছাড়বে না, কারণ বেঙ্গি হাতুনের নিকটবর্তী কেউ যদি মারা যায়, তৎক্ষণাৎ সে প্রতিশোধের আগুনে প্রজ্বলিত হয়ে ওঠে। তাছাড়া বেঙ্গি হাতুনের নিজের সন্তানকে হত্যা করা হয়েছে, যে নাকি পৃথিবীতে তার একমাত্র সম্বল ছিল। কখনোই বেঙ্গি হাতুন তাকে ছাড়বে না। বেঙ্গি হাতুন সহ বালা হাতুনও সেখানে উপস্থিত রয়েছে, তাছাড়া আক্তামুর বেও সেখানে উপস্থিত রয়েছে। যাই হোক, এখানে ইসমাইল সুলতানকে এত সহজে ছাড়া হচ্ছে না। হয়তোবা আগামী ভলিউমে যদি ইসমাইল সুলতান মারা যায়, অথবা আগামী ভলিউমে ইসমাইল সুলতান আটক হয়, পরের ভলিউমে মারা যায়, তাহলে কিন্তু সুলতান আলাউদ্দিনের ক্ষমতা তেমন থাকবে না, কারণ সুলতান আলাউদ্দিন রাজনীতি সম্পর্কে তেমন ধারণাও রাখে না। শুধু তার মায়ের প্রভাবে এবং মায়ের বুদ্ধিমত্তার কারণে সে এতদিন ক্ষমতায় বসেছিল। এখানে ক্ষমতা বলতে বোঝানো হচ্ছে যে একজন রাজা যখন ক্ষমতাযুক্ত হয়, তখন তার প্রতি কিছু অনুগত সৈন্য বা সেনাপতি থাকে। সুলতান আলাউদ্দিনের প্রতি তেমন কোনো অনুগত সৈন্য বা সেনাপতি নেই। তাছাড়া যেহেতু সেলজুকদের সমস্যা সমাধান হতে চলছে, এখন আশা করি সেলজুকরা আর বড় কোনো সংঘর্ষ করতে পারবে না। এই সকল বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে যখন দ্বিতীয় ট্রেলার আসবে। যাই হোক, নাম্বার 3 লাস্ট যে অপশনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেখানে ওসমান বে বলেছে তারা যদি আমার ছেলেদের এক ফোঁটা রক্তও ঝরায়, তাহলে আমি তাদেরকে এই ভূমিতে কবর দিব। অর্থাৎ এটা টেকফুরকে উদ্দেশ্য করে বলছে, যেখানে টেকফুরের কিছু সৈন্যরা ওসমান বের ছেলের দিকে অগ্রসর হয়েছে তাদেরকে ধরার জন্য। কারণ টেকফুর জানে যদি ওসমান বের ছেলেদেরকে ধরা যায়, তাহলে ওসমান বেকে দমন করানো সম্ভব হতে পারে। যাই হোক,
এখন ওসমান বের 2 সন্তান কি ধরা পড়বে? যদি তাদেরকে টেকফুড ধরে নিয়ে যায় তাহলে এটাই হবে টেকফুডের পতনের মূল কারণ। কারণ ওসমান বে যদি কারো প্রতি একবার টার্গেট করে তাহলে যেইভাবেই হোক তাকে ধ্বংস করে দেয়। যেমন একটা সাম্রাজ্যকে সে টার্গেট করেছে, সেই সাম্রাজ্যকে সে ধ্বংস করে দিয়েছে, সুলতান পর্যন্ত সে পরিবর্তন করে ফেলেছে। যাই হোক, এখন কথা হচ্ছে যদি তার ছেলেরা ধরা পড়ে যায় তাহলে ওসমান বের সাথে বুসরার টেকফুড ব্যারনেসের সাথে খুব বড় একটি সংঘর্ষ হতে চলছে। কারণ আমরা দ্বিতীয় সিজনে দেখেছিলাম যেখানে এনাগুল দুর্গ জয় করার সময় ওসমান বেকে যেভাবে তুলে ধরা হয়েছে, হতে পারে সিজন 5ও এভাবে তুলে ধরা হতে পারে। সিজন 1 থেকে যখন ওসমান বে এনাগুল দুর্গ জয় করার আগ পর্যন্ত দেখানো হয়েছে এবং এনাগুল দুর্গ জয় করার পর থেকে সিজন 2 শুরু হয়েছে, এটাও হতে পারে যে বুসরার টেকফুডের বুসরা জয় করার পর থেকে সিজন 5 শুরু হবে। যাই হোক, এই ছিল আজকের ট্রেলার এক্সপ্লেন ভিডিও। দ্বিতীয় ট্রেলার আসার পর আমরা আরো সুন্দরভাবে বিস্তারিত বুঝতে পারবো। তাছাড়া যারা নাকি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও সবার প্রথম পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।